বিলুপ্ত প্রায় হাম আবার ফিরে এসেছে প্রাণঘাতী হয়ে। অতি ছোঁয়াচে এই রোগটির ছোবলে নিভে যাচ্ছে একের পর এক শিশুর জীবন প্রদীপ। এরই মধ্যে প্রাণ গেছে ৩৩৫ শিশুর, আর হাম ও সন্দেহজনক আক্রান্ত ছড়িয়েছে অর্ধ লাখ। এমন পরিস্থিতিতে সংক্রামক বিশেষজ্ঞদের অনেকে হামকে মহামারী ঘোষণার পরামর্শ দিচ্ছেন। যদিও এ নিয়ে মতপার্থক্য রয়েছে, সরকারের ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে বলেও মনে করেন তারা। নিয়মিত টিকা কর্মসূচিতে প্রায় বিলুপ্ত হয়েছিল হাম, আবার টিকা গাফিলতির কারণেই প্রাণসংহারী হয়ে ফিরে এসেছে অতি ছোঁয়াচে এই রোগটি। গেল মার্চের মাঝামাঝি শুরু হওয়া হাম এখন ছড়িয়েছে সারা দেশেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে আক্রান্তদের প্রায় ৭৯%ই ৫ বছরের নিচে। এরই মধ্যে হাম ও উপসর্গে ৩ শতাধিক শিশুর জীবন নিভে গেছে। প্রাদুর্ভাবের এমন পরিস্থিতিতে হামকে মহামারী ঘোষণার দাবি তুলেছেন সংক্রমণ বিশেষজ্ঞদের অনেকে, যদিও এ নিয়ে রয়েছে মতপার্থক্য। হামের প্রাদুর্ভাবের বর্তমান প্রবণতায় মহামারী ঘোষণা যথার্থ মনে করছেন না এই বিশেষজ্ঞ। তার দাবি ১,৮০,০০,০০০ টিকা বিতরণ শেষে নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি। বর্তমান সরকার তো মাত্র ৩ মাস। সরকার যদি মনে করেন যে এগুলোর প্রশ্নের আওতায় উনি আনবেন, জবাবদিহিতার আওতায়, তখন আমরা বলতে পারবো যে কে দায়ী। আমরা ভ্যাকসিনেশন শুরু করার পরে দেখেন যে সারা দেশে এটা ছড়ায় পড়ার রেট এটা কমে গেছে, এটা স্ট্যাটিক। সুতরাং এটাকে সরকার কেন মহামারী ঘোষণা করবে? হামের সংক্রমণ ও শিশু মৃত্যুর বাস্তবতায় এখনই মহামারী ঘোষণা করার দাবি এই সংক্রমণ বিশেষজ্ঞের। এর ফলে সরকার ও সংশ্লিষ্ট সবার মনোযোগ ও গুরুত্ব পাবে বলে মনে করেন তিনি। এইটা যে মাপের সংক্রমণ হচ্ছে এবং যে পরিমাণ বাচ্চা মারা যাচ্ছে, সরকার যে সুবিধাটা পেত সেটা হলো এর জন্য বরাদ্দ, এর জন্য নানা কিছু তড়িৎ গতিতে সংগ্রহ করা, এর জন্য ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া, নার্সদের প্রশিক্ষণ দেওয়া। তাহলে সংক্রমণ হওয়া সত্ত্বেও আমরা মৃত্যুকে এড়াতে পারতাম। হামের প্রাদুর্ভাবের পেছনে টিকা কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি দেখছেন এই বিশেষজ্ঞ। হাম হচ্ছে মানেই টিকার ঘাটতি হয়েছে, এবং সেটা যদি আমরা সময়টা মেলাই তাহলে এটা ২০২৪ সালে যে শুরু হয়েছে ২৫ সাল পর্যন্ত, এমনকি ২৬ সালে এসেও এই শুরু হলো মাত্র, তার আগে পর্যন্ত এই টিকার ঘাটতিটা ছিলই। সুতরাং এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়, তারা এটা এড়াতে পারে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন হাম নিয়ে সরকারের ব্যবস্থাপনা ও দৃষ্টিভঙ্গিতে ঘাটতি রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী যখন বলেন আগামী ৩-৪ দিনের মধ্যেই হামের প্রকোপ কমে যাবে, তখন এটাকে বিজ্ঞানসম্মত মনে হয় না বলে আমাদের মনে হয়। হামের সাথে যদি ডেঙ্গুর মহামারী একত্রে আমরা দেখি বা ডেঙ্গুর প্রাদুর্ভাব একত্রে দেখি, একটি কিন্তু মানবিক দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হবে। পুষ্টিহীনতার সাথে হামের কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। মায়ের দুধ খাওয়ানো হয় না বা পুষ্টির অভাব, এই দুটো কারণ হামের সাথে যুক্ত করা বিজ্ঞানসম্মত নয়। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে হামের প্রকোপের মধ্যে হাসপাতালগুলোতে শয্যা সংকটের পাশাপাশি দেখা দিয়েছে শনাক্তের কিটের সংকট। হাতে থাকা কিটের মাধ্যমে সর্বোচ্চ ১২০০ পরীক্ষা করা সম্ভব। একদিকে রোগীর চাপ, অন্যদিকে পরীক্ষার সীমাবদ্ধতা, সব মিলিয়ে হাম পরিস্থিতি মোকাবেলায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য খাত। তবে এই সংকট দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানী সহ সারা দেশে বাড়ছে হাম রোগী। বিশেষায়িত হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়, শয্যা সংকটে অনেক শিশুর চিকিৎসা চলছে মেঝেতে। আবার পুরোপুরি সুস্থ হওয়ার আগেই রোগীদের ছাড়পত্র দেয়া হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। এতে অনেক শিশুর ক্ষেত্রে বাড়ছে জটিলতা। ১৭ তারিখে সে মহাখালী ভর্তি ছিলাম ৫ দিন। ওখানে থাকা একটু সুস্থ না হইতে ওনারা ছেড়ে দিছে। বাসায় এসে ৫ দিন থাকছি, থাকার পরে আবার ওই সমস্যাটাই বেড়ে গেছে। গত শনিবারে বাসায় গেছি, যা রবিবারেই হাম উঠে গেছে, রবিবারে সকালে আবার চলে আসছি। সরকারের তো অবশ্যই বেড বাড়ানো উচিত, কারণ এত রুগী ইমার্জেন্সিতে কান্নাকাটি করতেছে, বেড পেতেছে না, ভর্তি নিতেছে না। ছুটি দিচ্ছে ৯ দিন আমি বাসায় ফিরছি। বর্তমান বড় মেয়ে সুস্থ, যা দেখে আমার ছোট মেয়েও এরকম অবস্থা হামে, পরে এখানে নিয়ে আইছি আমি। ঢাকা মেডিকেল লাইন না দেখাইছি, দেখার পরে হেরা বলছে যে ভর্তি করন লাগবো বাচ্চা, অক্সিজেন নাইকা, আপনারা ভর্তি করলে কথা নাইলে মানে মেডিকেলে নিয়ে যেতে পারেন। কইতাছে যে মহাখালী নিয়ে আসতে বলতাছে, পরে হ্যাঁ আসার পরে ভর্তি লেখা দিছে। গুরুতর রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় উদ্বেগ আরও বেড়েছে। আইসিইউ ওয়ার্ড একটু বাড়াইলে ভালো হতো, কারণ বাচ্চা অনেক ভর্তি সংক্রান্ত জটিলতা আছে। গরিব অসহায় মানুষগুলো অনেক ভোগান্তি করে, কান্নাকাটি করে, তারপর পাচ্ছে না। এটা বলতে গেলে মহামারী, তো হঠাৎ করে এরকমের হাম ওঠে, মানুষ মারা যাচ্ছে।
এদিকে দেশে হাম শনাক্তের একমাত্র পরীক্ষাগার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভাইরোলজি ল্যাবেও দেখা দিয়েছে বড় ধরনের সংকট। কিটের তীব্র স্বল্পতায় কমিয়ে আনা হয়েছে নমুনা পরীক্ষা। জানুয়ারি থেকে এ পর্যন্ত ১১৪টি প্যাকেট কিট ব্যবহার করে ১০,৫৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে বর্তমানে হাতে রয়েছে মাত্র ১৩টি কিট, যা দিয়ে সর্বোচ্চ ১২০০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। কোনো বাচ্চা যদি হাম দেখা যায় তাকে অন্য বাচ্চাগুলো থেকে আলাদা রাখার চেষ্টা করা। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই, সতর্ক হওয়ার প্রয়োজন আছে। তবে স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, বিগত সরকারের আমলে যথাযথ পদক্ষেপ না নেয়ায় হামে ৩ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। জানান, সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিএনপি সরকার। আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফ্যাসিলিটি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পরীক্ষা ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেশি যে একদিকে যেমন শয্যা সংকট, অন্যদিকে আইসিইউর সুবিধার অভাব। দুই মিলিয়ে চরম ভোগান্তিতে রোগী এবং স্বজনরা। আর স্বাস্থ্য বিভাগ বলছে, হাম নিয়ন্ত্রণে দ্রুত বিশেষ ব্যবস্থা নিচ্ছেন তারা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে রাজশাহী বিভাগে মৃত্যুর মিছিল বাড়ছেই। এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৮০ শিশুর। টিকা না নেয়াই এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। সন্তানহারা মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে বাতাস। হাসপাতালে শয্যা সংকটের কারণে মিলছে না ঠিকমতো সেবা। সম্প্রতি আইসিইউ না পেয়ে নাটোরের এক শিশুর মৃত্যু নাড়া দিয়েছে সারা দেশকে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার গৌরী হামের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হলে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। গৌরীর জন্য জরুরি প্রয়োজন ছিল আইসিইউ বেড, কিন্তু সিরিয়াল পেছনে থাকায় মেলেনি। মেয়ের কষ্ট দেখে বাবা সোহাগ বারবার ছুটছিলেন আইসিইউ বেড পেতে। একসময় সব কষ্ট পেছনে ফেলে হারিয়ে যায় গৌরী। মৃত্যুর পরদিন তাকে শ্মশানে নেওয়ার সময় আইসিইউ থেকে ফোন করে জানানো হয় গৌরীর সিরিয়াল এসেছে, এবার সে আইসিইউ বেড পাবে। এই ফোন মা বাবার কান্না বাড়িয়ে দিল বহুগুণ। জ্বর হয়েছিল প্রথমে, তারপরে হাসপাতালে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যায়। ডাক্তার বললো ভর্তি করতে, তারপর ভর্তি করলাম। শনিবারে প্রায় 12:25 কি 12:30 এরকম টাইমে আমার মেয়ে মারা গেছে। আমাকে আইসিইউ থেকে ফোন দিয়েছিল রবিবারে 12:30টার দিকে। রাজশাহী বিভাগে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর 70% চাঁপাইনবাবগঞ্জের। সন্তানহারা মায়ের আহাজারিতে ভারী সেখানকার বাতাস। প্রাণপ্রিয় সন্তানের স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না মায়েরা। দুনিয়া থেকে চলে গেল ছেলে, আর ছেলেকে পাইনু না আমি। ওরকম চিকিৎসা পাইনি, ওরা বলছে কি হাসপাতাল এটা হইবে না গো, আপনারা রাজশাহী নিয়ে যেতে হবে। ওরা বলছে কি যে তোমার ছেলে যদি এই সময় রাত্রে যদি হাসপাতালে থাকে, কোনো সমস্যা হলে আমরা দায় ধাক্কা নিব না। আমার ছেলে তো আমরা সিদ্ধান্ত নিতে হবে। রাজশাহী ছাড়াও খুলনা ও ঢাকা বিভাগের কয়েক জেলার হাম উপসর্গ নিয়ে আসা রোগীর চাপে হিমশিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। 200 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন রোগী থাকছে 700 থেকে 800। বাবুর গায়ে দেখছি র্যাশ বেরোইছে, পরে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন বলল হামের কথা, পরে এইখানে নিয়ে আসলাম। আমার বাচ্চার হাম হয়েছিল, আজ 4 দিন ধরে ভর্তি আছি। আইসিইউ প্রয়োজন হয়েছিল, আমরা 2 দিনের আইসিইউতেও ছিলাম। এখন মোটামুটি সুস্থ আমার বাচ্চা। চিকিৎসকরা বলছেন, মৃতদের মধ্যে কাউকেই হামের টিকা দেওয়া হয়নি। তারা পুষ্টিহীনতা সহ নানা রোগে আক্রান্ত ছিল। যে শিশুগুলো মারা গিয়েছে তাদের বড় অংশই হামের টিকা গ্রহণ করেনি। তারা অপরিপক্ক, অপুষ্টিতে ছিল। তারা হাসপাতালে এসেছে অনেক দেরিতে। তাদের অন্যান্য অনেক জটিলতা ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায়, কোনো ক্ষেত্রে আইসিইউতে চিকিৎসাধীন থাকার অবস্থায় বাচ্চাগুলো মৃত্যুবরণ করেছে। রাজশাহী জেলাতে অলরেডি আমাদের 94% প্লাস আমরা ভ্যাকসিনেশন প্রতিটি উপজেলা পর্যায়ে আমরা অ্যাচিভ করে ফেলেছি। এখনও যারা ভ্যাকসিন পায়নি, আমরা বাড়ি অনুসন্ধানের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আমাদের লক্ষ্যমাত্রা যে 100% শুধু না, যে একটি বাচ্চাও যেন বাদ না যায়। ফিল্ড পর্যায়ে হচ্ছে নির্দেশনা দেওয়া আছে, যারা হচ্ছে সন্দেহজনক যে হামে আক্রান্ত বাচ্চা থাকলে পারে তারা যেন আইসোলেশন থাকে, হোম আইসোলেশন থাকে, এবং তাদের প্রত্যেকটা বাচ্চাকে যেন হচ্ছে ভিটামিন এ ক্যাপসুলটা যেন হচ্ছে বয়স অনুপাতে যেন হচ্ছে দিয়ে দেওয়া হয়। চিকিৎসকরা বলছেন, টিকা দেওয়া শুরু হয় হামের সংক্রমণ কমছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকায় কমবে মৃত্যুর সংখ্যাও। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। চট্টগ্রাম বিভাগে হামের প্রাদুর্ভাব
উদ্বেগজনক। 4 মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5,185 শিশু, মারা গেছে 32 জন। 11টি জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুরে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম হাসপাতালগুলো। সমুদ্রনগরী ও 3 পার্বত্য জেলাসহ শিল্প কারখানা অধ্যুষিত চট্টগ্রামে বসবাস প্রায় 3.5 কোটি মানুষের। দেশের অন্যান্য অঞ্চলের মতো এই বিভাগের 11 জেলাতেও চোখ রাঙাচ্ছে মারাত্মক ছোঁয়াচে রোগ হাম। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বিভাগের 11টি জেলায় গেল 4 মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 5,185 জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সমুদ্র শহর কক্সবাজারে 1,340 জন, মৃত্যু হয়েছে 13 জনের। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত কুমিল্লায় 868 জন, মারা গেছেন 6 জন। চট্টগ্রাম ও নোয়াখালী 2 জেলায় আক্রান্ত হয়েছেন 1,402 জন, মারা গেছেন 3 জন। আক্রান্ত বাড়ছে 3 পার্বত্য জেলায়ও। জ্বর 1 দিন 2 দিন 3 দিন এমনি নর্মালি জ্বর থেকে হয়তো 104 হয়ে গেছে জ্বর। জ্বরের পরে একটু পায়খানা করতেছে, এরপরে আবার বমি করতেছে। 5 দিন পরে এই র্যাশগুলো দেখা গেছে, তারপরে এখানে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পর কম ছিল, এখানে আসার পর আরো বেশি হয়ে গেছে। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, সংক্রমণ বৃদ্ধি পাওয়া জেলাগুলোতে আলাদা নজর দেওয়া হচ্ছে। কক্সবাজারে আরেকটা আমাদের এপিডেমিক আছে, আমাদের বার্মা থেকে যে বা মিয়ানমার থেকে যে মানুষ যে লোকজনগুলো আছে যে এলাকায় তারা বসবাস করে, এই জায়গাগুলোতেও কিন্তু আমাদের সংক্রমণের আধিক্য আছে। তো আমরা সেগুলো টার্গেট করে নিয়েই কিন্তু আমরা কাজ করছি। এদিকে বিভাগের বেশ কয়েকটি জেলারও রোগীর চাপ সামলাতে হিমশিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমার হাসপাতালে তো অন্য রোগী আছে, তাদের জন্য তো আমার বেড রাখতে হবে, তাই না? এরপরেও যদি আমার বেড লাগে, আমাদের যে নর্মাল আইসিইউগুলো আছে অ্যাডাল্ট, আমরা ওখানে 5টা বেডকে ডেডিকেট করে রাখছি। মিজলসের জন্য তো আমাদের তো আলাদা কোনো ছিল না, এটা আমাদেরকে অন্য একটা ওয়ার্ডে এটাকে রিপ্লেস করতে হয়েছে। তবে আতঙ্কের বিষয় হলো চট্টগ্রাম বিভাগে কোনো হাসপাতালেই নেই হাম নির্ণয়ের ব্যবস্থা। ঢাকায় নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হয় ফলাফলের জন্য। এই অবস্থায় হামের বিশেষ ক্যাম্পেইন চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। 20 মের মধ্যে বিভাগের প্রায় 36 লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য কর্মকর্তাদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চলতি বছরে হামে যত শিশুর মৃত্যু হয়েছে তা গত 2 দশকে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারগুলো হামের পরিস্থিতি, প্রকৃত চিত্র আর তথ্যোপাত্য নিয়ে কারসাজি করছে, অবহেলায় আর কার্যকর পদক্ষেপ নেয়নি, যার প্রভাব পড়েছে এখন। এই পরিণতি নিয়ে রীতিমতো শঙ্কা প্রকাশ করছেন তারা। বিয়ের 11 বছর পর যমজ সন্তান মেহজাবিন ও মেহিনুর মোস্তফার সংসারে এনেছিল খুশির জোয়ার। প্রাণঘাতী হামরোগে কেড়ে নিয়েছে সেই 2 শিশুকে। এখন প্রায় বাকরুদ্ধ এই কৃষক পিতা। মোস্তফার মতো প্রায় 2 মাসে সন্তান হারা হয়েছেন 300-র বেশি বাবা মা। হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া শিশু সন্তানের মরদেহ কাঁধে তাদের বুক ফাটা আর্তনাদ কেউ শোনেনি। প্রশ্ন ওঠে, এত শিশুর মৃত্যুর দায় কে নেবে? বিশেষজ্ঞদের অভিযোগ, শেখ হাসিনার সরকার উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য মরিয়া হয়ে সব ক্ষেত্রে তথ্য উপাত্ত কারসাজি করে। এমনকি জনশুমারিতে শিশুর সংখ্যা কম দেখিয়ে টিকা ক্ষেত্রে সাফল্য তুলে ধরা হয়েছিল সবার সামনে। আমরা যদি শিশু সংখ্যা বেশি দেখাই বা শিশুর কাভারেজটা যদি কম দেখাই, তাহলে আমরা ওই যে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করতে পারবো না। মানে একদম বটম লাইনে ছিল যে আমাদেরকে খুব দ্রুত গ্র্যাজুয়েট করতে হবে। ডেটা ম্যানিপুলেশন হয়ে মানে আমরা সবসময় দেখাইছি যে আমরা টিকা কার্যক্রমে একদম 95% বা 91% আমরা অর্জন করে ফেলছি, কিন্তু আসলে তা না। কিন্তু ওই 85-83 পর্যন্ত আমরা ছিলাম। আরও নাজুক পরিস্থিতির সৃষ্টি হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে। অপারেশন প্ল্যান বন্ধ, টিকা ক্রয় ব্যবস্থার পরিবর্তন সহ বেশ কিছু ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হচ্ছে এখন। ওপি থাকা মানে ডবল ডাইরেক্টর, এইটাকে পরিহার করার জন্য সরকারের রেভিনিউ খাতে জনবল সাশ্রয়, টাকার সাশ্রয়, সময় সাশ্রয়ের জন্য এটা করার সিদ্ধান্ত হয়েছিল আগেই। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে এটা বন্ধ করা হয়তো সেই সরকার মনে করেছে, আমি জানি না, এটা একটা ভালো কাজ করেছে। কিন্তু তার ফলাফলটা যে কি, সেটা জনস্বাস্থ্যের প্রতি যদি গুরুত্ব আপনি না দেন, তাহলে আপনি এখনও বুঝবেন না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারগুলোর গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাবে এত শিশুর মৃত্যু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবহেলা আর দায় এড়ানোর সংস্কৃতি তুলে ধরেছে সকলের সামনে।
তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে কর্মস্থলে ফিরেছেন জেলা প্রশাসকরা। বিশ্লেষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে ডিসিদের প্রতি বার্তা ছিল জনগণের সেবক হয়ে কাজ করার। তারা আরও বলছেন, অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসি ও এসপিদের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে। সংকট মোকাবেলায় জনপ্রতিনিধির সাথে সমন্বিতভাবে কাজ করতে ডিসিদের প্রতি নির্দেশনা থাকলেও বেশিরভাগ এমপি নতুন হওয়ায় চ্যালেঞ্জও রয়েছে। ৩রা মে থেকে ৬ মে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিন ধরে চলে জেলা প্রশাসক সম্মেলন। এই সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা ও দিক নির্দেশনা দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্যতম বাজার সিন্ডিকেট ভাঙতি, মোবাইল কোর্ট পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কাজের গতি আরও ত্বরান্বিত করা, জননিরাপত্তা নিশ্চিতে মাদক, কিশোর গ্যাং এবং মব সন্ত্রাস দমনে দ্রুত পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসকেরা তাদের যার যার এলাকার সমস্যাগুলো চিহ্নিত করেছেন এবং সরকারের নজরে এনেছেন। ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট কনসার্ন হলো অবৈধ অস্ত্র। সন্ত্রাসীর হাতে যদি অস্ত্র থাকে, এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। ডিসিএসপি সমন্বিতভাবে জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন এবং এই ক্ষেত্রে সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ। এমপিদের সাথে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে কাজগুলো বাস্তবায়ন করা। কোথাও কোথাও এই সমন্বয়টা একতরফাভাবে ডিসির দিকে বেশি ঝুঁকে যায়, কারণ অনেক সময় এমপিরা এত কিছু বোঝেও না, নতুন যারা এমপি আছে। এবারের চ্যালেঞ্জটা হলো এটাই। এছাড়া মাঠ প্রশাসনের জন্য আরও কিছু দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক কাজে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রাখার কথা বলেন সরকার প্রধান। আইনে শাসন প্রতিষ্ঠার পাশাপাশি জনসেবক হিসেবে কাজ করারও আহ্বান জানান তারেক রহমান। প্রশাসনের এই কথা তো সবসময় সবাই বলে যে তারা জনগণের সেবক। সব প্রশাসকের পক্ষে এই সেবক হওয়াটা তাদের পক্ষে সম্ভব হয় না। অনেক সময় জনগণের চাওয়া পাওয়ার মধ্যে যদি একটা মেলবন্ধন তৈরি না হয়, তাহলে কিন্তু জনগণের চাওয়া পাওয়াটা অনেক ক্ষেত্রে উপেক্ষিত থেকে যায়। সব কিছু মিলে একটা ভালো ডিসিস কনফারেন্স হয়েছে। সরকারের দেওয়ার নির্দেশগুলা যথাযথভাবে পালনের মাধ্যমে আন্তরিকতার সাথে এবং বিশ্বস্ততার সাথে যদি দায়িত্ব পালন করে জেলা প্রশাসকরা, তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভবপর হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ের পর বিএনপি সরকারের অধীনে এটি প্রথম জেলা প্রশাসক সম্মেলন। এই সম্মেলনে 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং আইন ও বিধির আলোকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। কাঁচামাল সংকটে প্রায় 3 সপ্তাহ বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সৌদি আরব থেকে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে পৌঁছানোর পর আজ ভোর থেকে পুরোদমে উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন প্রায় 4,500 টন ক্রুড অয়েল পরিশোধন করা হচ্ছে। চলতি মাসে আরও 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি ফসিল নামে আরেকটি ট্যাঙ্কার দেশে আসার কথা রয়েছে। ক্রুড অয়েলের অভাবে গত 15 এপ্রিল রিফাইনারির 4টি ইউনিটের মধ্যে 2টি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। রবীন্দ্রনাথ গানের কবি, মনের কবি, প্রেম বিরহের কবি, মোদ্দা কথা প্রাণের কবি। কোথায় নেই তার লেখনীর ছোঁয়া? বাঙালির প্রতিটি মুহূর্তে মিশে আছেন কবিগুরু। তাই তো সুনেত্রা ঘটক তার লেখনীতে কবিকে রচনা করেছিলেন এক অন্য অনুভূতিতে। বিশ্বকবির 165তম জন্মদিনে সেই অনুভূতি আপনাদের সঙ্গে বিনিময় করার চেষ্টা করি এবার। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। অনেকের কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব বা 22শে শ্রাবণের ব্যথা নয়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতীতেও তেমন করে পাওয়া যায় না, যতটা পাওয়া যায় প্রিয়জনের খোলা গলার গানে।
ঠাকুরের অনেক লেখার মানে বুঝতে অনেককেই মনে হয় একটু বেশি বুদ্ধিদীপ্ত হতে হয়। এই যেমন ভাবতে অনিবার। অনিবার অনিবার শব্দে এসে তাই আটকে যেতে হয়। সে আবার কি? কিন্তু যখন বলি ননস্টপ, তখন কিন্তু আর বুঝতে কষ্ট হয় না। আজি ঝড়ের রাতে তোমার অভিসার। যেমনটা অভিসার শব্দে এসেও হোঁচট খেতে হয় কারো কারো। তখন কেন যেন মনে প্রশ্ন জাগে, অভিসার শব্দের মানে কি? তবে অনেক ঘাটাঘাটি করে যখন জানা যায় অভিসার শব্দের অর্থ যাওয়া, তবে ততটা যাওয়া নয় যতটা যেতে চাওয়া। অথচ কবিগুরু কি চমৎকার করে এক কথায় প্রকাশ করেছেন ভাবটা। কি প্রকৃতি, কি প্রেম, কি দ্রোহ, কোথায় নেই রবীন্দ্রনাথ ঠাকুর? বিশ্বকবি, সে যেন এক ডিকশনারি। কোথাও কোনো রকম অনুভূতি বাকি নেই তার লেখনীতে। এমনকি নিবিড় বেদনাতে, গায়ে পুলক লাগানো শিহরণেও খোঁজ মেলে তাকে। প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছেদের যখন ছিঁড়ে ছুটে যাওয়ার দশা, তারাও তখন দারুণ আনন্দিত। তখনই মনে হয় কান্নার সঙ্গে ভালোবাসার যে কি নিবিড় সম্পর্ক, গভীর দুঃখের সাথে যেমন আনন্দের সম্পর্ক। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ইরানি উপকূলীয় জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কার ও সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছে আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে হরমুজ প্রণালীতে ইরানিরা তাদের উপর হামলা চালালে জবাব দেয় তারা। যদিও তথ্য নাকচ করছে তেহরান। একই সাথে দক্ষিণ ইরানের বান্দার খামির, সিরিক এবং কেশম দ্বীপের বেসামরিক এলাকাগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনার তথ্য দিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চালানো এই হামলাকে লাভ ট্যাপ বলে আখ্যা দিয়েছেন। মার্কিন গণমাধ্যমকে তিনি আরও বলেন, যুদ্ধবিরতি চলছে, এটি কার্যকরও রয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। এ হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন। শুরু হলো ডিবিসি নিউজ ক্রিকেট টুর্নামেন্ট 2026। বনানী ক্লাব মাঠে দুদিন ব্যাপী এই খেলায় অংশ নিচ্ছে 8টি দল। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরও জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফ, এই বিশেষ টুর্নামেন্টের আয়োজন কেমন দেখছেন? টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? কি বলছেন তারা, জানাবেন। নিশ্চয়ই উৎসাহ উদ্দীপনা তো রয়েছে, কারণ নিউজ রুম থেকে আসলে মাঠে আসা এটা আসলে অনেক বড় বিষয় এবং আনন্দের বিষয়। কারণ হচ্ছে একেবারে ভিন্ন পরিবেশ। এখানে সম্পাদক আছেন, ডিবিসি নিউজের সম্পাদক আছেন, আরও অন্যান্য যারা যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে তাদের যে কর্ণধার বা তাদের যে প্রধান, সেই ডিপার্টমেন্টের প্রধান, তারাও কিন্তু উপস্থিত আছেন। পাশাপাশি সহকর্মীরা তো আছেনই, সহযোদ্ধারা আছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে ঠিক এই ডিবিসি নিউজে ক্রিকেট টুর্নামেন্টটা আজকে উদ্বোধন করবেন সম্পাদক আছেন আমাদের ডিবিসি নিউজের। আমরা একটু কথা বলতে চাই। আসলে নিউজ রুম থেকে খেলার মাঠ, আসলে উৎসাহটা কেমন হবে বা আগামী দিনে তাদের প্রত্যেকের কাজের গতি কতটা বাড়াবে? ধন্যবাদ। ডিবিসি নিউজ ক্রিকেট টুর্নামেন্টের অংশগ্রহণকারী আমার প্রিয় সহযোদ্ধা সহকর্মীবৃন্দ, এখানে অংশগ্রহণকারী দল এবং আমার সংগঠক, একই সঙ্গে আমাদের এখানে যে কর্তৃপক্ষ, সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই খেলায়। আসলে আমরা সাংবাদিকেরা প্রতিনিয়ত কাজের প্রচণ্ড চাপের মধ্যে থাকে, সবাই সিরিয়াস সাংবাদিক আমাদের এই ডিবিসি নিউজের। এবং আমাদের আপনারা জানেন ডিবিসি নিউজ দেশের শীর্ষস্থানীয় একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল। তো সেই হিসাবে সাংবাদিকেরা খুবই সিরিয়াস সাংবাদিকতা করে। তো সাংবাদিকতার পাশাপাশি একটা বিনোদনেরও প্রয়োজন রয়েছে, মেন্টালি রিক্রিয়েশনের জন্য সাংবাদিকদের যে কঠোর যে মেন্টালি যে প্রেশার যায়, সেই প্রেশারটাকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য আমি মনে করি এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা কিছুটা হলেও ভূমিকা রাখবে। আমি এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আজকে এবং আগামীকাল যে 8টি টিম অংশগ্রহণ করবে, এখান থেকে যারা বিজয়ী হবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং এই একই সঙ্গে এই 2 দিনের এই খেলার আমি সাফল্য কামনা করছি। এটা কি আগামী বছর কি প্রতি বছর কি ধারাবাহিকতা থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই এর ধারাবাহিকতা থাকবে এবং এটা এই ধরনের খেলা আমাদের সুস্থ জীবনের জন্য
মানে স্বাভাবিক জীবনের জন্য কাজের পাশাপাশি আমাদের এই মানে ছোট জীবনে খেলারও প্রয়োজনীয়তা রয়েছে। আমি আশা করি আমাদের ডিবিসি নিউজের মতো দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বাৎসরিক এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা উচিত। অসংখ্য ধন্যবাদ। এখানে আরও অনেকে আছেন, একটু যেতে চাই আপনাদের কাছ থেকে। ছোট করে বলবেন যে আসলে কেমন উৎসাহ পাচ্ছে সবাই, প্রত্যেকের উৎসাহটা কেমন হচ্ছে? আসলে বিষয় হলো আমরা তো মানে অফিস জব করি, ঠিক আছে, আমরা কখনো স্ক্রিনে আসি না, তো সব কিছু মিলে টেলে আমার কাছে মনে হচ্ছে যে টোটাল বিষয়টা একদম এনভায়রনমেন্টটাই একদম ফেস্টিভ এনভায়রনমেন্ট, ঠিক আছে। আমরা চেষ্টা করব, ঠিক আছে, আনন্দের সাথে সব কিছু উপভোগ করতে। আপনার কাছে যেতে চাই। আয়োজকদের ধন্যবাদ। আমি একটা টিমের দায়িত্বে আছি, সুতরাং আমি আর বাড়তি কিছু বলতে চাই না। এই খেলাটা কন্টিনিউ করুক প্রতি বছর, তাহলে সবার মধ্যে একটা উদ্যম থাকবে আর কি। ধন্যবাদ। আপনার কেমন লাগছে? আমার তো অসাধারণ। নিজ রুম থেকে খেলার মাঠ, মানে আমি যখন তথ্যটা পেয়েছি যে এরকম টুর্নামেন্ট শুরু হচ্ছে, তখন থেকে আমার মধ্যে ভরপুর উত্তেজনা কাজ করছে। সুতরাং শেষ পর্যন্ত উত্তেজনা থাকবে এবং এটা কন্টিনিউ করবে। আই উইশ। থ্যাংক ইউ। শুনছিলেন শ্রাবন্তী যে এই যে খেলার মাঠ থেকে আবারও ফিরে যেতে হবে সেই কর্মব্যস্ত জীবনে, তারপরেও তাদের মধ্যে উৎসাহ কম নেই। হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেই টুর্নামেন্টের যে প্রথম ম্যাচ সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে, এমনকি কিছুক্ষণের মধ্যে সেটা উদ্বোধনও হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সময়ে অবশ্যই খেলার যে চিত্র সেটা তুলে ধরার চেষ্টা করব। শ্রাবন্তী। আরিফ, আপনাকে ধন্যবাদ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।